না চলিলেও যদি চলা যায় তাহলে চলিয়া লাভ কি। এখানের দিনগুলো 12 ঘন্টা পড়ে পড়ে রোদ পোহায়, বাকি 12 ঘন্টা গভীর নিদ্রায় অন্ধকারে নিমজ্জিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই কুঠির বাড়িতে এসে তিনি প্রথম এই উক্তিটি করেছিলেন। এখানকার তৎকালীন সময়ে নাগরিক জীবনের যে কোলাহল, যে কোলাহলপূর্ণ অবস্থা, সেটি ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর সেই কলকাতা থেকে এই নিভৃত পল্লী গ্রামে অতিশরে এসে এই উক্তিটি প্রথম তিনি উপলব্ধি করেছিলেন এবং বলেছিলেন। ভাবতেই ভালো লাগছিল, শত বছর আগে এই মাটিতে কবি হাঁটতেন, এই পুকুর পাড়ে, নদীর ঘাটে, তাল গাছের দিকে তাকিয়ে কবিতা, গান, গল্প লিখতেন। পল্লীবালার ডাগর চোখে এখানে হয়তো কোনোদিন তাকিয়ে লিখে ফেলেছিলেন, বিধি ডাগর আঁখি যদি দিয়েছিলে, সে কি আমারই পানে ভুলে পড়িবে না। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী এই নাগর নদের তীরে বসেই তিনি লিখেছিলেন। নাগর নদ, আজকে বৈশাখ মাসের দ্বিতীয় দিন, নাগর নদ শুকিয়ে একেবারে চৌচির হয়ে আছে। এই নদীর তীরেই কিন্তু বসে রবীন্দ্রনাথ ঠাকুর তার এই বিখ্যাত ছড়াটি লিখেছিলেন। কবিগুরু এখানে বসেই লিখেছিলেন তার গোরার অসাম্প্রদায়িক। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এই সেই বিখ্যাত তালগাছ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে লিখেছিলেন নওগাঁর প্রতিস্বরে। তালগাছ কবিতাটি এখানে লিখলেও সেই তাল গাছটি কিন্তু এখন নেই। এইখানে ছিল আগের তাল গাছটি, এখন নতুনভাবে আবার চারা রোপণ করা হয়েছে। ৬৬ বঙ্গাব্দের দিকে এইখানের যে তাল গাছটি ছিল, সেই তাল গাছটি একটি প্রলয়ঙ্কারী ঝড়ে ভেঙে পড়ে, যার ফলে এই তাল গাছটি কিন্তু আর নেই। তবে তার স্মৃতিচিহ্নের জন্য এখানে ঘেরাও করে রাখা হয়েছে এবং এই স্মৃতিফলকের পাশে একটি যে স্মরণীয় ঘটনা সেটি উল্লেখ করে এখানে একটি স্মৃতিফলক রয়েছে তাল গাছ সম্পর্কিত। এখানকার গ্রাম প্রকৃতি স্থবির, নিশ্চল তাল গাছ সবার উপরে মাথা তুলে ঠাঁই দাঁড়িয়ে সাক্ষী দেয় সেই স্থবিরতার। কবিগুরু এখানে বসেই প্রতিহিংসা, ঠাকুরদার ছোট গল্প, মেঘদূত, খেয়া, পূর্ণিমা, চৈতালি, পল্লী গ্রামে, সামান্য লোক, আরও বেশ কিছু কবিতা লেখেন। এছাড়াও বধূ মিছে রাগ করো না, আমি কান পেতে রই, আরও অনেক গান লেখেন। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দরে। রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলের শিক্ষার উন্নতিকল্পে তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের নামে 1937 সালে এই প্রতিষ্ঠানটি, এই স্কুলটি চালু করেছিলেন এবং এখানে আরও একটি কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউট নামে আরেকটি প্রতিষ্ঠান কিন্তু এখানে চালু করেছিলেন। কবি এখানে শুধু সাহিত্য রচনা করে সময় কাটিয়েছেন তেমন নয়। কুঠিবাড়ি থেকে অদূরে 1937 সালে এই প্রতিষ্ঠানটি নির্মাণ করেন। রথীন্দ্রনাথের সাথে আছে এখানকার সমৃদ্ধির প্রমাণ। আমেরিকায় কৃষিতে পড়াশোনা করা জ্ঞানের প্রয়োগ ঘটিয়েছিলেন এই কালীগ্রাম তালুকে। রবীন্দ্রনাথ নিজে এখানে যন্ত্রচালিত চাষ যন্ত্র চালিয়েছেন কৃষির উন্নতিকল্পে। রথীন্দ্রনাথ নিজেও এখানে বিভিন্ন কৃষি কাজের সাথে কৃষির যে উন্নয়ন সেই সূত্রে জড়িয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কৃষি ব্যাংক, তাতে তিনি নোবেল পুরস্কার প্রাপ্তির যে টাকা ছিল তার থেকে প্রায় 1,07,000 টাকা এখানে দান করেছিলেন। রবীন্দ্রনাথ যে দূরদর্শী প্রজাদরদী ছিলেন তা বললে অত্যুক্তি হবে না। এছাড়াও রবীন্দ্রনাথ এই অঞ্চলে 1913 সালে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ সালিশ কেন্দ্র গড়ে তোলেন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্র। বারে বারে বারে
কান পেতে রই। বোধো মিছে রাগ করো না, করো না। বোধো মিছে রাগ করো না, করো না। মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করুণা। বোধো মিছে রাগ করো না, করো না। তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণ। বিকেলে ফেরার সময় আরেকবার তাকালাম কুঠিবাড়ির সামনে পুকুর পাড়ে বসে থাকা রবীন্দ্রনাথের ভাস্কর্যের দিকে। অনুভব করলাম তার সৃষ্টির বিশালতা। মানুষ বেঁচে থাকে না, বেঁচে থাকে তার কীর্তি। রেখে যাওয়া অমূল্য সম্পদ গ্রহণ করে এগিয়ে যায় মানব সভ্যতা। সময়ের গতিশীলতার কাছে মানুষ পরাজিত, তবে রেখে যাওয়া বই, খোদাই করা অক্ষর বেঁধে রাখে সময়কে।